মাঝখানে কেটে গেছে কিছুদিন। এই কদিনে চাঁদনি একবারও কলেজে যায়নি। বন্ধুদের সাথেও দেখা হয় না অনেকদিন। তবে আধারের সাথে সময়টা মোটামুটি ভালোই কাটছে। হাজার চেষ্টা করেও নিজের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো ভুলতে পারছে না। মাঝে মধ্যে স্মৃতিগুলো মনে পড়ে যায়, মন খারাপ হয়, গ্রাস করে চরম হতাশা। অনেকবার আধারকে কথাগুলো বলতে গিয়েও শেষ মুহূর্তে আর বলা হয়ে ওঠে না। আধারের সাথে ওর বন্ধুদের এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেছে। আগে যারা সারাদিন কল করে পাগল বানিয়ে দিত, সেই বন্ধুরাই এখন 3-4 দিনেও যোগাযোগ করে না। চাঁদনি ভাবে, সব পরিবর্তনই কি এত হুট করে আসে? সবকিছু কেমন অচেনা হয়ে গেছে। সাবিয়ার ব্যাপারটা চাঁদনিকে বড্ড ভাবায়। আধারের সব বন্ধুকে দেখতে এলো, সাবিয়া একবারও এলো না। কয়েকবার ওর মাথায় এসেছিল, সাবিহাও হয়তো জড়িত ছিল। পরক্ষণে সে ভাবনা ঝেড়ে ফেলে সে। এমনটা হতে পারে না। মেয়েটা গম্ভীর, হাসে না ঠিকই, কিন্তু ওর সাথে এমনটা করতে পারে না। সাবি অতটা খারাপও না। কয়েকবার ভেবেছিল আধারকে জিজ্ঞেস করবে, কিন্তু পরে আর করা হয়নি। কিভাবে করবে? আধার সেদিনের পর থেকে ওই বিষয়ে কোনো কথাই বলে না। চাঁদনিরও খুব সংকোচ হয় নিজ থেকে প্রসঙ্গটা তুলতে। ওর কোনো দোষ নেই, তবুও নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবলে এক ধরনের লজ্জা কাজ করে। সাবিয়া যদি জড়িত থাকতো, তবে কি আধার ওকে ছেড়ে কথা বলতো? নিশ্চয়ই না। আধারের ওপরের বিশ্বাসটুকু চাঁদনির আছে। শুধুমাত্র সত্য কথাটা বলে দেওয়ার অপরাধে অর্পিতার সাথে আধার কি করেছিল তা চাঁদনি নিজের চোখে দেখেছে। সাবিয়াকে কি আধার ছেড়ে দেবে? কখনোই না। যতই কাছের বন্ধু হোক, চাঁদনির সাথে সে জঘন্য ঘটনা ঘটেছে। তাতে সাবিয়া জড়িয়ে থাকলে আধারটাকে এত সহজে ছাড়তো না। এটুকু তো অন্তত সে মানুষটাকে চেনে। চাঁদনি সেদিনের পর থেকে আর আগের মতো তেড়ামি করে না। আধার কিছু বললে সেটার ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে তর্কাতর্কি করে না এখন আর। বরং আধার যা বোঝাতে চায়, চাঁদনি তা বোঝার চেষ্টা করে। ছেলেটা সারাক্ষণ ছায়ার মতো পাশে থাকে। খুব বেশি জরুরি কাজ না পড়লে ইদানিং বাইরেও যায় না সে। তবে আজ আধার একদম সাত সকালে ঘুম থেকে উঠেই কোথায় যেন গেছে। যাওয়ার সময় চাঁদনিকে কিছু বলে যায়নি, পরে ফোনে জানিয়েছে আজ নাকি ওর জন্য একটা সারপ্রাইজ আছে। চাঁদনি সেই সারপ্রাইজের অপেক্ষাতেই প্রহর গুনছে। যদিও সে জানে আধারের সারপ্রাইজগুলো চমকপ্রদ হওয়ার চেয়ে অদ্ভুত হওয়ার সম্ভাবনাই বেশি। এমন সময় আপন সুরে বেঁচে উঠল কলিং বেল। শব্দটা কানে যেতে চাঁদনি দ্রুত গিয়ে সদর দরজা খুলে দিল। দরজা খুলতেই চোখ জোরে স্থির হয়ে যায় ওর। জলজল করে ওঠে মনে দেয়। দরজায় আকিব শিকদার দাঁড়িয়ে আছেন। স্নিগ্ধ মুখটায় লেগে আছে স্নেহ ভরা চাহনি আর মৃদু মিষ্টি হাসি। আধার ওনার পিছু পিছু এসে দাঁড়ালো, বেশ উত্তেজিত ভঙ্গিতে বলল, চাঁদ, কেমন লেগেছে সারপ্রাইজ? চাঁদনি অবাক হয়ে কথা বলতে পারছে না। মনে হচ্ছে খুব অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে সে। আকিব শিকদার মেয়ের অবস্থা বুঝতে পেরে হাসি চওড়া করে বললেন, চলে এসেছি আম্মা। চাঁদনি এখনো ঘুরে আটকে আছে। এখানে সে আকিব শিকদারকে দেখবে সেটা আশাই করতে পারেনি। তাহলে এটাই ছিল আধারের সারপ্রাইজ। চাঁদনি আবেগে আপ্লুত হয়ে ডাকলো, বাবা। কতদিন ধরে দেখেন না ওর বাবাটাকে? আসার সময় শেষ কথা পর্যন্ত বলে আসেনি। আকিব শিকদার হাত বাড়িয়ে কাছে ডাকলেন চাঁদনিকে। ও ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। তিনি ওকে শক্ত করে ধরে মাথায় চুমু খেলেন, কোমল স্বরে বললেন, তুমি বলেছিলে না যেদিন আমি পরিবার ছেড়ে আগে তোমার কথা ভাবতে পারবো, ওদের ছেড়ে চলে আসতে পারবো, সেদিন যেন তোমার সামনে আসি। আমি এসেছি আম্মা, আমি এদের ছেড়ে চলে এসেছি। চাঁদনির গানে কথাগুলো অবাস্তব ঠেকায়। ওর বাবা তার প্রিয়র চেয়েও প্রিয় পরিবারকে ছেড়ে চলে আসবে, এটাও বিশ্বাস করার মতো ঘটনা? অবিশ্বাসের স্বরে উৎকণ্ঠা নিয়ে বলল, সত্যি সত্যি আমার বিশ্বাস হচ্ছে না বাবা। আকিব শিকদারের মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, একদম সত্যি, আমি ঢাকায় চলে এসেছি। ঢাকায় আমাদের অফিসের যে ব্রাঞ্চটা আছে, সেটা তো এতদিন আধার দেখতে। এবার আমিও চলে এলাম ওকে সাহায্য করতে। চাঁদনি মাথা তুলল, ঘাড় বাঁকিয়ে আধারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুমি তো কখনো বললে না ঢাকায় শিকদার্সের যে ব্রাঞ্চ আছে সেটা তোমার তত্ত্বাবধানে চলে। আধার এমন ভাব করলো যেন এসব নিয়ে আলোচনা করা তার মানহানির সমান। উদাসীন গলায় বলল, প্রয়োজন মনে হয়নি। এসব বলে কি হবে? আমি চেয়েছিলাম তুই এই ধারণা নিয়েই থাক যে আমি বাবার টাকায় ফুটানি দেখাই, যেটা সব সময় বলে আসতি। আমি চাইনি তোর বক্তব্য বদলে যাক। চাঁদনি রাগ দেখিয়ে বলল, কোনো মানে আছে এসবের? আমাকে বললে কি হতো? আমার এতদিন আসলেই মনে হতো তুমি শুধু শুধু বড় বাবার টাকা উড়াও, কোনো কাজে না। জানি না কি হতো, আমার বলতে ইচ্ছা হয়নি। বোঝাতে গিয়ে এত শব্দ খরচ করার মানে হয় না। যে আমার ব্যাপারে যা ধারণা রাখে রাখুক, আই ডোন্ট কেয়ার। যখন চিল্লাপাল্লা করো তখন শব্দ খরচ হয় না? মেয়েটাকে কথায় জিততে
দেয় না, তর্কাতর্কি করে সবসময়। আদার চোখ রাঙিয়ে হালকা ধমকে বলল। চুপ। আকিব শিকদার দেখলেন ঝগড়া বেঁধে যাচ্ছে। এই ছেলে মেয়ে দুটো কথায় কথায় ঝগড়া বাঁধিয়ে দেওয়ার অসীম গুণ নিয়ে জন্মেছে। ওরা সাধারণ কথা বলতে বলতেও বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তিনি হাতাচিউদের ঝগড়ায় বাধা দিয়ে বললেন। হয়েছে, থামো। একটা সাধারণ ব্যাপার নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এখন এমন করলে কেমন হবে বলো তো? তোমরা কি এখনো ছোট আছো? চাঁদনি মুখ বাঁকিয়ে বলল। আমি তো ছোটই। তোমার ভাইয়ের দামড়া ছেলেটা আমার মতো ছোট বাচ্চার সাথে পাঙ্গা নেয় কেন? আধার ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, তুমি আমার লেদা বাচ্চা। চাঁদনি ফের মুখ বাঁকালো, জিভ বের করে ভেঙচিও কাটল। পরক্ষণে বাবার দিকে তাকিয়ে বলল। তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে? এখন থেকে কি প্রতিদিন তোমাকে দেখতে পাবো? আকিব শিকদার আশ্বস্ত নয়নে তাকিয়ে বললেন। হ্যাঁ, প্রতিদিন দেখতে পাবে, কিন্তু আমি তোমাদের সাথে থাকবো না। কেন কেন? তাহলে কোথায় থাকবে তুমি? আকিব শিকদার বলার আগে পাশ থেকে আধার বলল। চাচু ফ্ল্যাট কিনেছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনের বিল্ডিংয়ে। আমাদের এখানে ফ্ল্যাট খালি ছিল না, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। চাচু আরও আগেই আসতেন, ফ্ল্যাট পাচ্ছিলেন না বলে আসতে পারেননি। পরে আমি সামনের বিল্ডিংয়ে ব্যবস্থা করে দিলাম। চাঁদনি রাজার কয়টা সারপ্রাইজ পাওয়া বাকি কে জানে। মেয়েটার পিঠ পিছে কত কিছু ঘটে যায়, ও টেরও পায় না। এবারও স্বাভাবিক গলায় বলল। কতদিন ধরে এসব করছো তোমরা? আমার ঢাকায় আসার পরপরই চাচু জানিয়েছিলেন তিনি এখানে চলে আসবেন, চট্টগ্রামে আর থাকবেন না। তোকে জানানো হয়নি শুধু। চাঁদনি অভিমানী স্বরে বলল। অথচ তোমরা একবারও বললে না আমাকে। আমরা দুজন তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুই অনেকদিন ধরে মন খারাপ করেছিলি চাচুর জন্য। ভাবলাম হুট করে তাকে দেখলে খুশির পরিমাণটা বেশি হবে। যদি আগে ভাগে জানাতাম, প্রতিদিন প্যান প্যান করতি তুই, চাচু কখন আসবে, চাচু কখন আসবে। এজন্য ভাবলাম একেবারে নিয়ে এসে সারপ্রাইজ দিই। তো বল, সারপ্রাইজ কেমন লাগলো চাঁদ? বেস্ট। দুপুরে আকিব শিকদার আধার আর চাঁদনির সাথে খাবার খেলেন। নতুন ফ্ল্যাটে সব গোছানো বাকি, রান্নাবান্নাই বা কে করবে? এখনও তো সার্ভেন্টও ঠিক করা হয়নি। নতুন বাসে ওঠার হাজারটা কাজ সপ্তাহে দুপুরের মধ্যে করা সম্ভব না। আধার আর চাঁদনি তাই তাকে যেতে দেয়নি। তবে এখনও তার ফ্ল্যাটে ফার্নিচার সেট আপ করা হচ্ছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে খাওয়ার মতো অবস্থায় নেই। তবে চাঁদনি আধার আর ওর বাবার সাথে গিয়ে দেখে এসেছে ওর বাবার ফ্ল্যাট। ওর খুব এক্সাইটমেন্ট কাজ করছে মনে মনে। এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না ওর বাবা একেবারে যেন চট্টগ্রাম থেকে ঢাকা চলে এসেছে, আর ফিরবে না। ফিরলেও হয়তো ওদের পড়াশোনা শেষ হওয়ার পর। তবে চাঁদনি জানতে পারেনি এত হঠকারিতায় ডিসিশন নেওয়ার কারণ কি। ওরা চট্টগ্রাম থেকে ফিরেছে, তেমন বেশি একটা দেরি তো হচ্ছে না। ওর বাবা আসতে চাইলে তো ওদের সাথেই আসতে পারতো। ওরা আসার 1 মাস পেরোতেই কেন তাকে ইমার্জেন্সি আসতে হয়েছে? চট্টগ্রাম সব ঠিক আছে তো? চাঁদনি জিজ্ঞেস করেন এসব, নিজের মনে সমীকরণ মেলানোর চেষ্টা করছে। যে কারণে আসুক, ওর বাবা এসেছে এটাই যথেষ্ট। চাঁদনি চিন্তায় পড়ে যায়। ওর বাবা একা ফ্ল্যাটে কী করে থাকবেন? রান্না কে করবে? একটা মানুষ কি একা থাকতে পারে? সবাই তো আর আধার না। আধার নিজেও তো একা থাকতে পারেনি, বিগড়ে গিয়েছিল। যদিও সৃষ্টিকর্তাকে সুবুদ্ধি দিয়েছেন, তবুও যে কত কিসে জড়িয়েছিল তা তো বলার অপেক্ষা রাখে না। চাঁদনি আকিব শিকদারকে জানতে চেয়েছিল। সে তো চাইলেই চাঁদনি আর আধারের সাথে ওদের ফ্ল্যাটে থাকতে পারে। সেখানে ওনাকে আবার আলাদা ফ্ল্যাট কিনতে হবে কেন? উনি জানিয়েছেন এটা এক প্রকার চাঁদনির শ্বশুর বাড়ি। কথাটা ঠিক শ্বশুর বাড়ি নয়, স্বামীর বাড়ি। মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে এক ফ্ল্যাটে কী করে থাকবেন তিনি? এ ভারী লজ্জার বিষয়। চাঁদনি বলার আগে আধার 1 মাস আগে বলে রেখেছিল ওদের সাথে ওদের ফ্ল্যাটে থাকতে। আকিব শিকদার মানেনি। আকিব শিকদার টেবিলে নানা পদ দেখে অবাক হয়ে বললেন। এত সব কে রান্না করেছে? কুক আছে কোনো? আছে, বাট আমি সব রান্না করেছি। আধার উত্তর দিল। আধার, তুমি রান্না করেছো সব? আধার গাছাড়া ভাব নিয়ে মৃদু কণ্ঠে বলল। হ্যাঁ, কয়েকটা ডিশ মাত্র, খুব বেশি তো না। তারপরও অনেক বেশি। চাঁদ রান্না করেনি? অত রান্না পারে যতটুকু আমি জানি। শিকদার বাড়িতে থাকতে টুকটাক অনেক রান্না করতো। চাঁদনি তরতরিয়ে বলে। পারি তো বাবা, আধার ভাই তো কিচেনে যেতে দেয় না। আকিব শিকদার চাঁদনি থেকে চোখ সরিয়ে আধারের দিকে তাকালেন। কেন আধার? আম্মাকে কিচেনে যেতে দাও না কেন? শিকদার বাড়িতে থাকতে ও রান্না করতে খুব ভালোবাসতো। বড় ভাবি ওকে সবকিছু শিখিয়েছিল। কিচেনে কাজ করার দরকার কি? 2জন সার্ভেন্ট আছে, সব কাজ ওরাই করে ফেলে। আমার রান্না করতে ইচ্ছে হলে করি, কিন্তু চাঁদনিকে এসব করতে দেয়া যাবে না। এতে ওর পড়াশোনার ক্ষতি হবে। মনোযোগ রান্নাবান্না আর ঘর দৌড়ে চলে গেলে পড়াশোনায় বসবে না। আমি শুধু চাই ও পড়াশোনাটা ভালো করে করুক। তোমার মেয়ে তো সেটাও করে না। আকিব শিকদারের বেশ ভালো লাগলো কথাগুলো, মিষ্টি হেসে বললেন। তাই? ও কি করে?
আদার চেয়ার টেনে বসলো এবং অভিযোগের সুরে বলল, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, রাখতে বললেও রাখে না, আমার একটা কথাও শোনে না। আকিব শিকদার মেয়ের দিকে তাকালেন। ও পাশে বসে কটমাট করে আধারের দিকে তাকিয়ে আছে। সে দৃশ্য দেখে মনে মনে হাসলেন তিনি। মুখে মেকি রাগ চেপে বললেন, এমন করা কি ঠিক চাঁদ? আধার তোমার বড় না? ফের আধারের দিকে তাকিয়ে বললেন, মেয়েদের সংসারে এসব করতে হয় চাঁদনি। না পারলে একটা কথা ছিল, কিন্তু আমার মেয়ে ছোটবেলা থেকে সবকিছু শিখেছে, তুমি নিজেও জানো। রান্না করাটা বড় কোনো ব্যাপার না। তুমি ওকে কিচেনে যেতে দিলে না, ওটা আমার জন্য আরও খুশি। আমি আমার মেয়েকে পুতুলের মতো বড় করেছি। ও পুতুল হয়েই আছে, তবুও সংসার করা শিখতে হয়। এখন ওর শাশুড়ি বা ওর মা নেই যে ওকে শিখাবে, ও সব নিজে নিজেই শিখতে হবে। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো, উদ্গ্রীব হয়ে বলল। ওদের এসব কথার ধার ধারল না চাঁদনি। ওর মনে আরেকটা সময় ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ও নিজের প্রশ্ন নিয়ে বলল, রাখো তোমরা এইসব, আমার কথা শোনো। বাবা একা ফ্ল্যাটে কি করে থাকবে? আধার শয়তানি হাসি দিয়ে বলল, ভাবছি চাচ্চুর জন্য একটা বউ নিয়ে আসবো। সরি, চাচ্চু না, শ্বশুর বাবার জন্য একটা শাশুড়ি বানিয়ে আসবো। কেমন হয় বিষয়টা? আধার ভেবেছিল বাবার মেয়ে দুজনেই খেপে যাবে। আকিব শিকদার চোখ ছোট করে তাকালেও চাঁদনির সম্মতি দিয়ে বলল, ভালোই হয়। তুই বলছিস এই কথা? হুম, বাবা একা একা কি করে থাকবে? বাবাকে দেখে রাখার জন্য একজন মানুষ দরকার। ওদের দুজনের ওই উদ্ভাসিত নয়নে তাকিয়ে থাকা দেখে আকিব শিকদারের রাগ লজ্জার সংমিশ্রণে গালার চোখ লাল হয়ে উঠল। ধমকে বললেন, লজ্জার মাথা খেয়েছো তোমরা। বাবা হই আমি তোমাদের, আমার বিয়ে নিয়ে গসিপ করার কথা তোমাদের? আধার সেটা খেয়াল করে বলল, আরে তুমি রেগে যাচ্ছ কেন? ট্রাস্ট মি চাচ্চু, একা থাকা খুব কষ্টের। আমি 4টা বছর একা ছিলাম, আমি জানি। তোমরা আমার কথা ভাবুনি, কিন্তু দেখো আমি তোমার কথা ভাবছি। তোমার একজন সঙ্গী খুব দরকার। আমি ভালো পাত্রী জোগাড় করব, বিশ্বাস রাখো আমার উপর। মার খাবি আমার হাতে, এতগুলো বছর একা থেকেছি, শেষ সময় এসে কাউকে লাগবে কেন? আধার রসিকতা করে বলে উঠল। তুমি না বলো মনে মনে তুমি এখনো ইয়াং। আধারের মুখ থেকে হাসি সরে না। আকিব শিকদার বললেন, ফালতু কথা রাখো, বিয়ে করতে হলে অনেক বছর আগেই করে নিতাম। এতগুলো বছর একা থাকতে পেরেছি, চাঁদনিকে একা বড় করতে পেরেছি, এখন একা ফ্ল্যাটে থাকতে পারবো না? এটা কে বললো তোমাদের? সমস্যা হবে না আমার, বেশিরভাগ সময় এখানেই খেয়ে যাব। আধার পাংশুটে বলল, আমার তো সমস্যা হবে চাচ্চু, তোমার না হলেও। তোমার বলদ মেয়েটা সারাদিন তোমার কাছে গিয়ে বসে থাকবে, এদিকে আমি একা হয়ে যাব। পারলে আমিও গিয়ে বসে থাকবো তোমার কাছে। ব্যালেন্স থাকছে না তো, সব দিকে মেনটেন করতে হবে আমাদের। তোমার জন্য বউ নিয়ে এলে সে তোমার খেয়াল রাখবে, চাঁদ সারাক্ষণ চিন্তায় থাকবে না, ওখানে গিয়ে বসেও থাকবে না। মূলত তোমার চেয়েও বেশি আমি নিজের কথা ভাবছি। একটা মেয়ে দেখি, সরি মহিলা দেখি একটা। আকিব শিকদার ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন। আধার চুপ করে গেল। রাত চট্টগ্রামে ফিরে গেছে। তবে যাওয়ার আগে বাড়ির সবাইকে জানিয়ে গেছে যে সে সাবিয়ার বিয়ে ঠিক করেছে তার পছন্দের এক পাত্রের সাথে। সাদিক এহসান দ্বিমত করেননি। কবিতা এহসান সরাসরি কিছু না বললেও ওনার বিশ্বাস রাত সাবিয়ার জন্য ভালো কাউকে খুঁজবে। তবুও হ্যাঁ, না বললেন না, কারণ রাত বলেছে। রাতের সাথে ওনার কিসের যেন এক দ্বন্দ্ব। রাতকে উনি কিছু বলেন না, রাতও ওনাকে কখনো অসম্মান করে না। তবুও কিসের যেন এক চোখে চোখে শত্রুতা থেকেই যায়। কিন্তু সাবিয়ার অবস্থা ভালো না। সে সারাক্ষণ ঘরে বসে থাকে। উনি যখন জিজ্ঞেস করেছেন সাবিয়া রাজি কিনা, সে বলেছে ভাইয়া যা ভালো বোঝে। সাবিয়ার সচরাচর এমন নয়। সে অন্যের সিদ্ধান্তে নিজের জীবন চালায় না। রাজি থাকলে সরাসরি হ্যাঁ বলতো, না থাকলে রাতকেই না করে দিত। ওনাদের কানে কথাটা আসতেই দিত না। সাবিয়া নিজের সিদ্ধান্তে জীবন চালায়, নিজে যা ভালো বোঝে তাই। উনি কথার মিল পাচ্ছেন না। সাবিয়ার অবস্থা ভালো ঠেকছে না। ওনার কাছে সাবিয়া পাংশুটে মুখে বসে আছে। বিরক্তিতে ওর সর্বাঙ্গ চলে যাচ্ছে। ওর কোনো অনুশোচনা নাই, আছে শুধু রাগ। সব রাগ গিয়ে পড়ছে চাঁদনির উপরে। প্রথমে ও ভালোবাসার মানুষকে কেড়ে নিল, নিজের ভাইকে পর্যন্ত ওর বিরুদ্ধে করে দিল, বন্ধুদের সাথে দূরত্ব তৈরি করলো। হাঁটুর বয়সী একটা মেয়ের এত ক্ষমতা, ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে। সাবিয়া জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। সেখানে চাঁদনি এত নিশ্চিন্তে কি করে? সাবিয়া এত সহজে ছাড় দেবে না। শোধবোধ করা যখন শুরু করেছে সে, তখন এর শেষটাও সেই করবে। সেদিনও সীমাবদ্ধতা ছিল যাতে কেউ ওকে খারাপ না ভাবে, আধারের চোখে যেন নিচে না নামে। এখন তার সেই দায়বদ্ধতা নেই। আধার তো নিজেই বন্ধুত্ব ভেঙে দিয়েছে। ও নেমে গেছে আধারের চোখে। আগের সে সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা, তাই ওর কোনো বাধা নেই। এবার যা করবে ও সামনাসামনি করবে, পরোক্ষভাবে না। আধার প্রমাণ ছাড়া দোষারোপ করেছে তো ওকে, এবার আধারের কাছে প্রমাণ থাকবে। তবুও সাবিয়ার কিছু করতে পারবে না।
সাবিয়া দ্রুত তটিনীকে কল করলো। তটিনী রিসিভ করতেই কোনো হাই হ্যালো ছাড়া গড়গড়িয়ে বলল, তুই কি চাঁদনিকে এখনো পড়াস? ওর টিচার ছিলি না তুই? কলের অপর প্রান্তে থাকা তটিনী অবাক হলো ভীষণ। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সাবিয়া বড্ড পাগলামা করছে। এই মেয়ে চাঁদনির কথা জিজ্ঞেস করছে কেন? আবার কি করবে ও? তটিনী বলল, পড়াই তো। হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস যে? ওর কলেজে যাব, তুই যাবি আমার সাথে? কেন? ওর কলেজে কেন যাবি? এমনি ওকে দেখবো। ওর এত অসুস্থতায়ও ওকে দেখতে চায়নি। আধার যতই আমাকে ব্লেম করুক, আমি তো মন সত্য বলতে পারি না। আমি তো জানি আমি কিচ্ছু করিনি। চাঁদনির সাথে কথা বলবো। আধারের ফ্ল্যাটে চল, কলেজে কেন? আত্মসম্মান নেই আমার? বন্ধুত্ব ভেঙে দিয়েছো, বেহার মতো আবার যাব? সাবিয়া কিছুটা চিল দিয়ে বলল। তটিনী কিছু বলতে পারল না। সাবিয়া নিজেকে সামলে বলল, কালকে ওদের কলেজে যাব, কেমন? চাঁদনি তো মনে হয় এখন কলেজে যাচ্ছে না। ওর সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। আমাকে একটু খোঁজ নিয়ে দিবি ও কোন দিন কলেজে যাবে? ছুটির পর দেখা করবো, ওর সাথে কথা আছে। ঠিক আছে, আমি জেনে তারপর জানাবো। আমি যাব তোর সাথে। আচ্ছা। সাবিয়া কল কেটে দিয়ে কিছুক্ষণ পাথরের মতো বসে থাকলো। ও যখন অশান্তিতে আছে ও চাঁদনিকেও শান্তিতে থাকতে দেবে না। চাঁদনির সাপ শান্তি ও নিজে শেষ করবে। আধার বন্ধুত্ব ভেঙে ঠিক করলো না। এ বিষয়টা খুব সেন্সিটিভ ছিল। বন্ধুত্বে আঘাত আনা উচিত হয়নি। এই সম্পর্কটাকে সাবিয়া খুব ভালোবাসতো। বন্ধু হিসেবে আধার ওর প্রেমিক আধারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রেমিক হারিয়ে যাওয়ার পর সাবিয়া এতটা পাগলামি করেনি, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর সব কিছুতেই সেন্সিটিভ আচরণ করছো। আধার এতদিন ওর বন্ধু সাবিয়াকে দেখেছে। একবার যখন ও খারাপ হয়েই গেল একবার, এখন সাবিয়া জঘন্য হয়ে দেখাবে। আধার সাবিয়ার খারাপ সাইড নিতে পারবে না। আজ ফার্স্ট ইয়ারের শেষ ক্লাস। দেখতে দেখতে একটা বছর চোখের পলকে চলে গেল। চাঁদনি অনেক দিন কলেজে আসেনি। লম্বা একটা গ্যাপ পড়ে গেছে ওর। তবে বাড়িতে বসে ফাইনালের জন্য ভালোই প্রিপারেশন নিয়েছে ও। তটিনী ওকে পড়াশোনার পাশাপাশি সব রকমের হেল্প করেছে, নিজের বড় বোনের মতো। চাঁদনির আজও কলেজে আসার কথা ছিল না। ভেবেছিল একেবারে এক্সাম দিতে আসবে। গ্যাপ পড়ার কারণে প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন তো দিতেই হবে। আর একদিন এসে কি করবে ও? এমনিতে আধার কলেজে এসে সব সামলে নেয়, ওকে এসব নিয়ে ভাবতে হয় না। কিন্তু হাসনার কল পেয়ে চলে এসেছ। ফার্স্ট শেষ ক্লাস, সেকেন্ড ইয়ার উঠলো, ক্লাস চেঞ্জ হয়ে যাবে। ওদের এত এত স্মৃতি শেষ দিন এসে সেলিব্রেট না করলে কেমন করে হয়? চাঁদনি চলে এসেছে কল পেয়েই। এই তো সেদিন মনে হয় চাঁদনি ওদের সাথে পরিচিত হয়েছিল। একটা বছর কাটিয়ে ফেললো। এই চারজনই আছে ওর। বাকিদের সাথে ভদ্রতার খাতিরেও কখনো কথা হতো না ওর। যেহেতু এটা শেষ ক্লাস, বেশিরভাগ স্টুডেন্টই উপস্থিত হয়েছে। ক্লাসের সব বেঞ্চ ভর্তি স্টুডেন্ট গিজগিজ করছে। সচরাচর এত অ্যাটেন্ডেন্স দেখা যায় না। রেহান চাঁদনির সাথে তেমন একটা কথা বলছে না, কেমন যেন এড়িয়ে চলছে ওকে। চাঁদনি মন খারাপ করে অনেকবার জিজ্ঞেসও করতে চেয়েছিল, ছেলেটা এমন কেন করছে ওর সাথে? অথচ ওদের বন্ধু মহলের সবচেয়ে উৎফুল্ল ছেলেটা রেহান। চাঁদনির সাথে কথা বলতে দৌড়ে দৌড়ে আসে। চাঁদনি আসলে যেমন ভাবছিল ব্যাপারটা তেমন না। রেহানের লজ্জা লাগছিল ওর সাথে কথা বলতে। চাঁদনি জানে না, কিন্তু রেহান তো জানে সাবিয়া কি করেছে। প্রমাণ নেই, কিন্তু ওই যে কাজটা করেছে সেটা রেহান জানে। যার বড় বোনের জন্য চাঁদনি এত বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচেছে, তার সাথে কি করে কথা বলবে চাঁদনি? স্বাভাবিক ব্যবহারটা কেন যেন ভেতর থেকে আসছে না। চাঁদনি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল শহীদ মিনারের সামনে। ওদের ছুটি হয়ে গেছে একটু আগে। রেহান আর সিয়াম ওদের রেখে চলে গেছে। বৃষ্টি আর হাসনা ক্লাসে গেছে কোনো একটা কাজে। চাঁদনি যায়নি। ওর আর সিঁড়ি বইতে ইচ্ছা করছে না। আজকে দিনটা অনেক দৌড়াদৌড়ি হয়ে গেছে, শক্তি নাই আর। হেই, চমকে তাকালো চাঁদনি। তটিনী এসেছে হাস্যর দিকে তাকিয়ে। তটিনীকে দেখেই ঠোঁটের হাসি বিস্তৃত হলো ওর। উৎফুল্ল হয়ে ডাকলো, আপু, তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এসেছি। তোমার তো আজকে শেষ ক্লাস। হ্যাঁ। দেখো, সাবিয়াও এসেছে দেখা করতে তোমার সাথে। সাবিয়া পিছু পিছু হেঁটে এলো। চাঁদনির ঠোঁটের হাসি মিয়ে গেল। সাবিয়াকে ওর ভয় লাগে, কেমন যেন মেয়েটা। ওর মনে হয় চুপচাপ মানুষরা নিজেদের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখে। সাবিয়া এসে বলল, অবাক হলে মনে হচ্ছে। কেমন আছো? তোমাকে সেদিন দেখতে যেতে পারিনি, আজ দেখতে এসেছি। ভালো আপু। নরম স্বরে উত্তর করলো চাঁদনি। একটু অবাক হয়েছি, আপনি রেহানকে নিয়ে এসেছেন। ও তো সিয়ামের সাথে চলে গেছে। না, রেহানকে নিতে আসেনি। আমার কাজ তোমার সাথে, ওর সাথে কিচ্ছু নেই। কিছু টিপস নেব তোমার থেকে, তারপর চলে যাব। চাঁদনি কপালে ভাঁজ ফেলল, বলল, কিসের টিপস? আগে বলো, এতটা শুকিয়ে গেছো কেন? আধার যত্ন নেয় না?
চাঁদনি অবাক হলো ভীষণ। সাবিয়ার থেকে প্রশ্নটা আশা করেনি। ও কয়েকদিন ধরে অনেক কম খাচ্ছে, এমনিতেও কম খায়, কিন্তু পরীক্ষার চিন্তায় খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম এসব ঠিকঠাক হচ্ছিল না। আধার বাচ্চার মতো যত্ন নেয় ওর। ও বলতে গেল সেটা, আবার কথা ঘুরিয়ে বলল, এক্সামের জন্য একটু চিন্তা হচ্ছে, আর রুটিন দেওয়ার পর থেকে খাওয়া ঘুম ঠিকমতো হচ্ছে না, এই জন্য হয়তো। আরো কত কিছুর চিন্তা করতে হয় তোমাকে, কিভাবে একটা মানুষের খুব প্রিয় মানুষকে কেড়ে নিবা, স্মুথলি ভিকটিম কার্ড প্লে করবা, নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার জন্য তো অনেক কসরত করতে হয় না? কি করে করো বলো তো, টিপস দাও না। সাভিয়ার পাংশুটে মুখ, কিন্তু গলার স্বর একদম স্বাভাবিক। চাঁদনি হতভম্ব হয়ে চাইল। তটিনিও অবাক হলো ওর মুখ থেকে এসব কথা শুনে। সাভিয়া তো বলেছিল ওর চাঁদনিকে দেখতে ইচ্ছে করছে, মেয়েটা কেমন আছে ভালো মন্দ জিজ্ঞেস করবে সরাসরি। এসব কি বলছো? তটিনি সাভিয়ার হাত ধরে বলল। কি বলছিস, পাগল হলে? চাঁদনি অস্থির স্বরে বলল, বুঝিনি। বুঝো না? না নাটক মারাও, কোনটা? তোমাদের মতো মেয়েগুলোরে ভালোই চেনা আছে আমার। ছেলেদের কিভাবে ফাঁদে ফেলে নিজের পক্ষের করতে হয় সেসব ভালোই জানো। এই বয়স থেকেই এসব। হ্যাঁ, আর একটু বড় হলে কি করবা? কি বলছেন জানেন আপনি? চাঁদনির গলার স্বর উচ্চ হলো। সাভিয়া চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল। জানি, আমি ভালো করেই জানি। তোর মতো মেয়েরা যে কত বড় বেহায়া নির্লজ্জ হয় সেটা ভালো করেই জানা আছে আমার। আরেকজনের ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে তোরা কি পাস? হ্যাঁ, আবার ভিকটিম কার্ড প্লে করিস। সাবিয়া তুই তো করাই শুরু করলো। চাঁদনি স্তব্ধ হয়ে দেখলো সাবিয়ার ব্যবহার। ওই সাবিয়াকে চিনতে পারলো না। সবসময় নরম গম্ভীর স্বরে কথা বলা মেয়েটা আর এ মেয়েটার মাঝে বিস্তর ফারাক আছে। সাবিয়া চেঁচিয়ে বলল, আধারকে কেড়ে নিয়েছিস তুই আমার থেকে, আমার ভালোবাসাকে আলাদা করে দিয়েছিস আমার থেকে। এত কিছু হয়ে যাওয়ার পরও, ওর এত অপমানের পরও তুই ওকে ছাড়লি না। হ্যাঁ, এখানে বোঝা যায় তুই কত বড় বেহায়া। তোর কোনো আত্মসম্মান নেই, মেয়ে জাতির কলঙ্ক তুই। আত্মসম্মান নিয়ে কথা বলায় চাঁদনির গায়ে লাগলো খুব। রেগে বলল, মুখ সামলে কথা বলেন আপু। আমি কি করেছি? আমি কাউকে কাড়িনি। সে আপনাকে এত ভালোবাসলে আমি কে হই আপনাদের মাঝে আসার? তুই অনেক ছল চাতুরি জানিস, বুঝেছিস? আমি দেখিনি প্রথম থেকে আধার কতটা বিরক্ত ছিল তোকে নিয়ে। না পারতে থাকছে ও তোর সাথে। এত কিছু হওয়ার পরও তুই ওর জীবন ছেড়ে গেলি না। ও কখনোই তোকে ভালোবাসেনি। ও তাই? সে কাকে ভালোবাসছে? আপনাকে? তাহলে সে আপনাকে রেখে গ্রামে চলে গেল কেন? কেন আপনার কথা একবারও ভাবলো না? এত ভালোবাসে আপনাকে, এত ভালোবাসে, অথচ ঠিকই আরেকজনকে বিয়ে করতে চলে গেল। এমন ভালোবাসার জন্য লড়তে আসছেন আপনি? আমার সাথে কথা শোনাচ্ছেন? ভুল করছেন সাবিহা আপু। সে আপনাকে কখনোই ভালোবাসে নাই। হ্যাঁ, অতীতে অনেক কিছু হয়েছে, এর জন্য সে অনেকবার অনুতপ্ত হয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। আপনাকে এত ভালোবাসলো, আমাকে তো বলতোই তার জীবন থেকে চলে যেতে। আমি নিজে চলে যেতাম। সে আমাকে বোঝা ভাবলে তার জীবনে আমাকে আটকে রাখতো না। আমাকে বেহায়া বলছেন, অথচ বিবাহিত একটা ছেলের জন্য কান্নাকাটি করছেন। এটা আপনার কেমন আত্মসম্মান? আসলে আমাকে যে সব কথা বলছেন সেসব আপনি নিজেই। সাবিয়া চাঁদনির গালে চর বসাতে গেল। তটিনী হাত ধরে ফেলল ওর। সাবিয়া ছাড়িয়ে নিল ওর হাত, ধাক্কা বসালো চাঁদনির গায়ে। চাঁদনি দুপা পিছিয়ে গেল, পড়তে পড়তে সামলালো নিজেকে। সাবিয়ার আগে কাঁপছে, বারবার তেড়ে আসছে চাঁদনির দিকে। হাসনার বৃষ্টি এসে দেখলো জটলা বেঁধেছে। দুটো মেয়ে দাঁড়িয়ে আছে চাঁদনির সামনে। সেখানে একজন রেহানের বোন। হাসনা দৌড়ে এলো, চাঁদনিকে ধরে চেঁচিয়ে বলল, এমন করছেন কেন আপনি? সাবিয়া নিজের মতো বলল, আরেকজনের জিনিস কেড়ে কি শান্তি পাস? তোদের মতো মেয়েদের ভালো মতো চেনা আছে আমার। ছেলে দেখলেই তোদের শুরু হয়ে যায় ভিকটিম কার্ড প্লে করা। চাঁদনি ভঙ্গুর গলায় বলল, আপনার আত্মসম্মান নেই তাই আমাকে বেহায়া বলছেন আপনি। ভালো করছেন না এসব। সে আপনাকে কখনোই ভালোবাসেনি, মেনে নিন। কেন মিথ্যা অহংকার ধরে বসে আছেন? মরিচিকার পেছনে ছুটবেন না আপু। তোরে ভালোবাসে সেই হিসেবে তো তোকেও ভালোবাসে না। তোকে ভালোবাসলে তো আমাকে কিছু হলেও বলতো। তোর এত বড় ক্ষতি করতে চাইলাম আমি, তোকে তিনটা ছেলের হাতে ছেড়ে দিলাম, তোর সম্মান শেষ করে দিত ওরা। এত সব জানার পরও আধার আমাকে কিচ্ছু বলেনি। চাঁদনি যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, মিথ্যে বলবেন না আপু, আমি চিনি তাকে আপনার চেয়েও বেশি। যদি আমার ক্ষতি করার পেছনে আপনার হাত থাকতো, সে সেদিনই আপনার সাথে সব সম্পর্ক শেষ করে দিত। কিছু না, অনেক কিছু বলতো আপনাকে। সাবিয়া দমল না, রাগে কিরমিরিয়ে বলল, তোর জামাই আমার কিচ্ছু বলে নাই।
আমাদের বন্ধুত্ব আগের মতোই আছে। রিক শাস্তি পেলেও আমার কিচ্ছুই হয়নি। আমাকে একটা উচ্চ বাক্য পর্যন্ত বলেনি ও। দেখেছিস তোর অবস্থানটা কোথায়? তারপরে বলবি তুই গুরুত্বপূর্ণ? তোরে ভালোবাসে? তুই জিজ্ঞেস করিস আধারকে আমারে কিছু বলেছে নাকি? একটা ফুলের টোকাও দেয়নি, অথচ পুরো ঘটনা ও জানতে পেরেছিল। রিকের সব কারসাজির পেছনে আমারই ইন্ধন ছিল। চাঁদনির অবিশ্বাস্য দৃষ্টি, ঠোঁট তীর করে কাঁপছে কিছু বলার জন্য। সাবিয়ার আওয়াজ বন্ধ করে দিয়েছে। তুই ওর কাছে কোনো মাইনে রাখিস না, বুঝেছিস? আরে তোর এত বড় ক্ষতি করতে চেয়েছি আমি, তোর ইজ্জত সম্মান সেখানেই শেষ হয়ে যেত। সমাজের চোখে কলঙ্কিত হয়ে বাঁচতি সারা জীবন। এত কিছুর পরও আধার আমার সাথে বন্ধুত্ব ভাঙলো না। এত বড় বড় যে কথা বলছিস, তোদের এই নামমাত্র বিয়ে থেকে আধারের কাছে আমার বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ। চলে যাওয়ার জীবন থেকে আর কত বেহার মতো পড়ে থাকবি? আশেপাশে কিছু স্টুডেন্ট, ওদের গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে। সবাই দেখছে ওদের, মজা নিচ্ছে চাঁদনির অপমানের। বাঙালি এসব জটলা ঝামেলা ভালোই পছন্দ করে। চাঁদনি বলতে পারলো না কিছু সাবিয়াকে। পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো। তটিনী থামাতে পারলো না সাবিয়াকে। ওর মুখে যাই আসলো তাই বলে গেল ও চাঁদনিকে। তটিনী টেনে নিয়ে গিয়ে বলল সাবিয়াকে। সাবিয়া চিল্লাতে থাকলো। ছাড় আমাকে, আমার কথা শেষ হয়নি। যেতে যেতে অনেক কিছু বলে গেল চাঁদনিকে। হাসনান ধরে আছে চাঁদনিকে। চাঁদনি ঝাপসা দৃষ্টিতে শুধু দেখলো সাবিয়াকে তটিনী টেনে নিয়ে যাচ্ছে। তটিনী সাবিয়াকে টেনে নিয়ে এলো কলেজের বাইরে। গাড়ির কাছে এসে ঝাড়া মেরে সাবিয়ার হাতটা ছেড়ে দিল তটিনী। সাবিয়া এখনও সাপের মতো ফোঁসফোঁস করছে। ওর কলেজা শান্ত হয়নি এখনো। প্রতিশোধের নেশায় বিউধ হয়ে ও মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। চাঁদনিকে ঠাটিয়ে একটা চড় মারতে পারলে হয়তো ওর মনের জ্বালা মিটত, কলেজা শান্ত হতো। কিন্তু তটিনীর জন্য পারল না। এখন তো তটিনীর উপরও রাগ হচ্ছে ওর। তটিনী কপট রাগ দেখে চাপা সরে পড়ল। ওর কাছে যা যা স্বীকার করেছিস সব কি সত্যি? সাবিয়ার রাগ তাতে একটু কমল না, বরং এই প্রশ্ন আরো তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ তো কি করবি তুই? তটিনী বাক্যারা হয়ে কিছুক্ষণ ওকে পরখ করলো। যে বিশ্বাস্য কাল অবধি বহন করেছিল তা যেমনভাবে চূর্ণ বিচ্ছিন্ন হলো যা ওর কল্পনাতীত ছিল। ঘৃণায় ধিক্কার দিয়ে তটিনী বলল, সি সাবিয়া, সি, তুই আমার বন্ধু, সেই ইনোসেন্ট সাবিয়া। একটা বাচ্চা মেয়ের সাথে তুই এমন জঘন্য একটা কাজ করলি। অথচ কাল পর্যন্ত আমি আধারের সাথে ঝগড়া করে আসছিলাম। কেন তোর সাথে বন্ধুত্ব ভাঙলো ও? তোর দোষ নেই, দোষের প্রমাণও নেই। আজ তুই নিজের মুখে স্বীকার করলি কার জন্য এত লড়লাম আমি। সাবু, একবার আধারের দিকে তাকিয়ে অন্তত পিছু হটতে পারতি। এতটা অসভ্য কখন থেকে হয়ে গেলি? তোর ওই সব বন্ধুদের সাথে মিশে মিশে এতটা নিচে নেমেছিস তুই। তাতে তোর কি? আধার তাকিয়েছে আমার দিকে, আমি যে ওর দিকে তাকাবো? সব দায়িত্ব আমার। ঘৃণা হচ্ছে তোর? চলে যাবি? যা, তুইও চলে যা। একটা তো চলেই গেল, তুই আর থেকে কি করবি? আমি তো খারাপ, আর খারাপ মানুষদের সাথে থাকা যায় না। তটিনী ওর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর সাবিয়া? উন্মাদ হয়ে গেছিস তুই? কি করছিস, কি বলছিস নিজেও বুঝতে পারছিস না। চাঁদনির চোখে আমাকে কতটা নিচে নামিয়ে দিলি তুই। এই আধার তোর সাথে বন্ধুত্ব ভাঙেনি। মিথ্যা বললি কেন ওকে? তোর মুখ থেকে স্বীকারোক্তি শুনে আমি এতটা স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আমি সত্যটা বলতেই পারিনি ওকে। সাবিয়া, কি হয়েছে তোর? ছাড়! চেঁচিয়ে উঠল সাবিয়া। চোখ মুখ টকটকে লাল হয়ে আছে ওর। নাক ফুলিয়ে বলল, ওই মেয়ের নাম নিবি না, কাল সব একটা। ও আমার বন্ধুত্ব ভেঙেছে তটিনী। ওর সংসার না ভাঙা পর্যন্ত এই সাবিহার শান্তি নেই। তটিনী দাঁতে দাঁত চেপে বলল, আধার মেরে ফেলবে তোকে। একবার ছাড় দিয়েছে বলে ভাবিস না বারবার পার পাবি। ও কিন্তু সবসময় প্রতিশোধ নেয় না। ও আসল জায়গায় পাকড়াও করে, খুব দুর্বল জায়গায় আঘাত করে ও। আঘাত করা আর কি বাকি আছে? ও নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে আমার বন্ধুত্ব ভেঙে দিয়ে যে আঘাতটা আমাকে দিল, সেটার চেয়ে বড় আঘাত আর কি হয়? ক্রিয়ার প্রতিক্রিয়া না নিয়েই মুখ ফিরিয়ে নেবে? আমাকে জ্বালিয়ে দিয়ে নিজে সুখে থাকবে? তাহলে ও ভুল ভাবছে। তটিনী আর ওকে কিছু বলার এনার্জি পেল না। মেয়েটার বোধবুদ্ধি সব লোপ পেয়েছে ওর সঙ্গে থাকতে। এই মুহূর্তে রুচিতে বাঁচল তটিনীর। ও আর সেখানে রইল না। সাবেদের বাড়ির গাড়িতে করে এলো। এখন ফেরার পথে সে আলাদা করে রিক্সা নিল। রিক্সায় বসে তটিনী চিন্তায় মগ্ন হলো। সাবিয়া সেদিন ওর বড় ভাইকে ছুঁয়ে বলেছিল এসব ঘটনায় ওর কোনো হাত নেই, অথচ চাঁদনির সামনে বলে এলো যে ওই ইন্ধন জুগিয়েছে। ছি, কেমন বোনো! ভাইকে ছুঁয়ে মিথ্যে বলে। ছেলেটা চট্টগ্রামে ফিরে গেছে, সাবধানে পৌঁছেছে কিনা কে জানে।
তটিনীর মনে ভয় জাগে, এক অসম্ভব দুশ্চিন্তায় হৃদয় পর্যবসিত হয়। হৃদয় কসম করা বা ছুঁয়ে কথা বলাও বিশ্বাস করে না। ওর কাছে এসব কুসংস্কার। কিন্তু সাভিয়া রাতকে ছুঁয়ে মিথ্যে বলেছে, ব্যাপারটা খুব সেন্সিটিভ তটিনীর জন্য। ছেলেটার এমনিতেই বিপদের শেষ নেই, এটা কি করলো? তটিনী হাত কসলাতে থাকে। রাতের নাম্বারটা আছে ওর কাছে, বেশ কয়েকবার কল দিলে হয়তো রিসিভ করে ফেলতে পারে, আবার ব্যস্ততায় বা হাজারো কন্ট্যাক্ট নাম্বারের আড়ালে ওর নাম্বার হারিয়ে যেতে পারে। কিন্তু তটিনী যে মন মানে না, ফোন করলে ব্যাপারটা বেশি স্যাস্ট্রামি হয়ে যাবে। আধারকে কি একবার বলবেও সাবি এখানে কি কি ঘটিয়েছে? আধার তো পাল্টা প্রশ্ন ছুড়বে, সাবিয়া সেখানে কার সাথে গিয়েছিল? তটিনী যখন উপস্থিত ছিলই, তখন চাঁদনিকে পুরো সত্যিটাও বলেনি কেন? আধার তো বন্ধুত্ব ভেঙে দিয়েছে, কিন্তু তটিনীরও তো দোষ নেই। এমন আকস্মিক ঘটনায়ও কিছুই ঠাউর করতে পারছিল না। ও আসলে চেয়ে বলতে পারেনি। সাবিয়া সত্য স্বীকার করা দেখে ওর কথা বন্ধ হয়ে গিয়েছিল। কত বড় মুখ করেও আধারকে বলেছিল। সাবি এমন করতে পারে না, ওর বান্ধবী এমন নয়, সব তো মিথ্যে হয়ে গেছে। ওর কথার কোনো মূল্যই থাকলো না। সাবিয়ার কিছু হওয়ার আগে দোষ আটবে টুটুনির ওপর। আধারকে 100টা কথা বলে জেরা করবে, ওর সাথে শত্রুতা ঘোষণা করবে। বন্ধুকে শত্রু বানানোর মতো মানসিক অবস্থা আপাতত টুটুনির নেই। ওর চিন্তা অন্য জায়গায়। রাত ভালো আছে তো? ছুঁয়ে মিথ্যে বলার কারণে কারো ক্ষতি হয় কি না টুটুনির জানা নেই, কিন্তু টুটুনির চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে। ইস, একটু যদি কল করে ছেলেটার খোঁজ নিতে পারতো। আধা চাঁদনিকে নিতে এসেছে, আজ আসতে একটু বেশি দেরি করে ফেলেছ। আকিব শিকদারের সাথে ঢাকা ব্রাঞ্চের হেড অফিসে যেতে হয়েছিল ওকে। সব কাজ শেষ করে কিসের উপর যে এসেছে ও, তা শুধু আধারই জানে। এখনো ঘেমে আছে ছেলেটা, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালের উপর। আধার ড্রাইভিংয়ে মাত্র। চাঁদনি পাশের সিটে বসে আছে। চাঁদনি এক দৃষ্টে সামনে তাকিয়ে আছে, পাথরে দৃষ্টি ওর, চল শক্ত। আধার বুঝতে পারছে না ওর কি হয়েছে, এমন চুপচাপ কেন মেয়েটা। গাড়িতে ওঠার পর থেকে একবারও ওর সাথে কথা বলেনি। আবার কি নিয়ে মেয়েটার ভেতরে রাগ জমেছে? আধার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? চুপচাপ কেন? সকাল থেকে আজকের দিনটা নিয়ে কতটা এক্সাইটেড ছিলি তুই? চাঁদনি পাশ ফিরে তাকালো ওর দিকে, পাংশুটে মুখে, কাঠ গলায় বলল, আধার ভাই। চাঁদনির অদ্ভুত কণ্ঠস্বর আধারের খটকা লাগলো। সূক্ষ্ম স্বরে উত্তর দিল, হুম। আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কিরকম? বুঝলাম না। তোমার জীবনে আমার গুরুত্ব কতটা? আমি তোমার জীবনে কতটুকু মাইনে রাখি? কি করতে পারবে তুমি আমার জন্য? কি বলছিস? আগামাথা কিছুই বুঝতে পারছি না আমি। বলো না। আমার যদি কেউ ক্ষতি করতে চায়, তুমি তার সাথে কি করবে? আধার বুঝলো না চাঁদনি এসব কেন বলছে। কিছু সময় কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল চাঁদনির দিকে। পরক্ষণে ফুস করে শ্বাস ছেড়ে বলল, যে চাঁদনির ক্ষতি করতে চাইবে সে আধারের হাতে খুন হয়ে যাবে, নয়তো খুব জঘন্য কিছুর সম্মুখীন হবে, যেটা সে সারা জীবনেও ভুলতে পারবে না। চাঁদনি হেসে দিল। আধার অবাক হয়ে তাকালো ওর দিকে। চাঁদনি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, ও, তাহলে তুমি সাবিহা আপুকে কিছু বললে না কেন? সেও তো আমার ক্ষতি করার চেষ্টা করেছে না? সে পরোক্ষভাবে করেছে বলে তার শাস্তির দরকার নেই। আধার বিশাল এক ধাক্কা খেল। চাঁদনি তো জানার কথা নয় সাভিয়ার ব্যাপারটা, এটা তো শুধু ও জানে। তরিনী বিশ্বাসও করেন। আধার ভেবেছিল চাঁদনি হয়তো সন্দেহের ভিত্তিতে বলছে। অনেকবারই এসব নিয়ে কথা বলতে চেয়েছে আধারের সাথে। আধা নিজেকে সামলে বলল, তোকে না এসব বিষয়ে কথা তুলতে মানা করেছি আমি। ভুলতে কেন পারছিস না তুই? যতবার মনে করবি আর ব্যাপারগুলো নিয়ে খোঁচাবি, তত কষ্টটা বেড়ে যাবে চাঁদ। অনেকটা দিন তো কেটে গেছে চাঁদ, এবার স্বাভাবিক হ প্লিজ। চাঁদনির মনে অভিমান জমে, ভাঙা গলায় বলল, চাইলেই কি স্বাভাবিক হওয়া যায়? ভুলে যাওয়া এত সোজা? আমার সাথে অন্যায় করা মানুষগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের একটু অনুশোচনা পর্যন্ত নেই, উল্টো আমাকে এই কথা শুনিয়ে যাচ্ছে। তোমার কি কোনো দায়িত্ব নেই? আধার সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? কে কথা শুনিয়েছে তোকে? আমাকে বল, খোলাসা করে তো বলছিসও না। তোমার জন্যই তো সব হলো, তাই না? না তুমি এমন মানুষগুলোর সাথে বন্ধুত্ব করতে, না ওরা আমার এত বড় ক্ষতি করত। সাবিহা আপুকে কিছু বলছো তুমি আধার ভাই? সে কি জড়িত ছিল না এসবে? এতদিন পর হঠাৎ কেন চাঁদনি সাভিয়ার কথা জিজ্ঞেস করছে? আধার বুঝে উঠতে পারল না। সে পাল্টা প্রশ্ন করলো, সাবিহা তোকে কি বলেছে চাঁদ? সাবিহাকে কোথায় দেখলি তুই? তোদের তো দেখা হওয়ার কথা না। চাঁদনি চোয়াল শক্ত করে চাপার আগে বলল, না, আমি তাকে কোথায় দেখব? তার সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। আমার শুধু মনে আসলো ব্যাপারটা, আসলে তোমার কাছে কে গুরুত্বপূর্ণ? তোমাদের বন্ধুত্ব তো আগের মতোই আছে, তাই না?
তুমি তাকে কিচ্ছু বলনি। আমার এত বড় ক্ষতি করতে যাওয়ার পরেও তুমি তার সাথে নিজের বন্ধুত্ব ঠিক রেখেছো। আধারে কখনো কাউকে নিজের অবস্থান ব্যাখ্যা করে না। কেউ ভুল বুঝলে বুঝে বসে থাকুক, নিজেকে সঠিক প্রমাণ করা অত ঠেকা ওর নেই। তবুও চাঁদ ওর কাছে আলাদা, ভীষণ স্পেশাল কেউ। ওর জন্য আধার নিজের সব অভ্যাসই বদলে ফেলতে পারে। আধার হাতের আজলায় চাঁদের মুখটা তুলে নিল, নরম গলায় ওকে বোঝানোর জন্য বলল, সাবিহা নিজেও জড়িত ছিল। আমি জানার পর সেদিনই ওর সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছি। আমার কাছে তুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, চাঁদ, আর কেউ না। চাঁদের টইটুম্বু চোখে চেয়ে বলল, সে কি কোনো শাস্তি ডিজার্ভ করে না? আমার সাথে এত বড় অন্যায় করলো মেয়েটা। ওনার বন্ধুদের ইন্ধন জোগালো আমার ক্ষতি করতে, একটা মেয়ের বেঁচে থাকার কারণ শেষ করে দিতে। সেদিন যদি তোমরা সময় মতো না আসতে, মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। আধার ভাই, তুমি অর্পিতা আপুর সাথে কি করেছিলে মনে আছে? স্রেফ আমাকে একটা থাপ্পড় মেরেছিল বলে, ও আমাকে সত্যগুলো বলে দিয়েছিল বলে ওর সাথে তুমি যা করেছো আমি নিজের চোখে দেখেছি। আমি কি এইটুকু আশা করতে পারতাম না যে তুমি আমার জন্য একটু লড়বে? কিভাবে লড়তাম আমি, বল? যুদ্ধ করতাম ওর সাথে? ও আমার সাথে ছোটবেলা থেকে বড় হওয়া আমার অতি পরিচিত চাচাতো বোন নয় যে চাইলেই একটা চর বসিয়ে দিতে পারি। ওর পিতার সাথে কি করলে ও কষ্ট পাবে বুঝতে পারছিলাম না বলে ওর চুল পর্যন্ত টেনে দিয়েছিলাম আমি। কিন্তু ও ওর পিতা নয়, চাঁদনি। ও সাবিহা, তোদের সম্মানিত এমপির বোন। বন্ধুত্বের খাতিরে আমি ওকে অনেক কিছুই বলতে পারতাম, ওকে কষ্ট দিয়ে লড়তে পারতাম। কিন্তু যেখানে আমি ওর সাথে বন্ধুত্বই চুকিয়ে দিয়েছি, সেখানে এত প্রভাবশালী একটা পরিবারের মেয়ের সাথে আমি আমি আর কি বা করতে পারতাম? চাঁদনি মানতে পারে না আদের সাবিয়াকে কিছু বলল না। কেন বলল না? ওর বলা উচিত ছিল। প্রভাবশালী পরিবারের মেয়ে বলে যা মন চায় করতে পারবে এমন তো হতে পারে না। চাঁদনি শ্লেষাত্মক স্বরে বলল, আমার খুব রাগ লাগছে জানো, অসহ্য লাগছে সবকিছু। কেন তুমি সাবিহা আপুকে কিছু বলছো না? কেন আধার ভাই? আসবো মানতে পারছি না। এটা তোমার ভালোবাসা? এই ভালোবাসার কারণ দেখিয়ে ঢাকায় নিয়ে এসেছিলে আমাকে? বান্ধবীকে কিছু বলতে পারোনি সেটা বলো না। প্রভাবশালী পরিবার, ক্ষমতাশীল, এসব হ্যান ত্যান বলে বুঝ দিচ্ছ কেন? চাঁদনি ছলছল চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে চাইল। আধার অস্থির হয়ে ওর গালে হাত রাখল, ওর হাতটা শক্ত করে মুঠোয় নিয়ে বলল, তুই ছাড়া আমার আর আছে কে, বল? বুঝ দিচ্ছি না তোকে, চাঁদ। তোর কি মনে হয় ওকে এত সহজেই ছেড়ে দেবো আমি, তোর সাথে এত বড় অন্যায় করার পরেও? ভুল বুঝিস না প্লিজ। ওর আসল জায়গায় পাকড়াও করতে হবে, চাঁদনি। এসব দুধ ভাত শাস্তি ওর ডিজার্ভ করে না। ভুল বুঝছি না, ঠিকঠাক বুঝছি। এতদিন ভুল বুঝেছিলাম। তোমার জীবনে আসলে আমার এক আনা দাম নেই। সব নাটক করো তুমি। যেদিন চলে যাব সেদিন বুঝবে। আমাকে ভুল বুঝে ছেড়ে যাবি? আমার জীবনের সবচেয়ে দামি মানুষ তুই, চাঁদ। বিশ্বাস কর, আমি থাকতে পারবো না তোকে ছাড়া। কখনো যাস না প্লিজ। এই ঠুনকো কারণে আমার ভালোবাসা মিথ্যা ছিল এটা বলিস না। চাঁদনি কাঁদছে না ঠিকই, কিন্তু ওর কণ্ঠে এখনো কান্নার রেশ। ভাঙা ভাঙা গলায়ও বলল, হ্যাঁ, তোমার কাছে ঠুকনো, কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয়। কি করে তুমি সাবিহা আপুকে কিছু বললে না? আসলেই তো বেহায়া বলেই থেকে গেলাম। নয়তো যেভাবে অপমান করেছো তুমি আমাকে, কারণ ন্যূনতম আত্মসম্মান থাকলেও সে তোমার সাথে থাকতো না। আধারের অভিমানের সুর ধরে পেরে দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণে বাঁকা হাসলো ওর দিকে তাকে। চাঁদনির চোখে চোখ রেখে স্বভাবগত আচরণে চাঁদনির অভিমান আর রাগ বাড়িয়ে দিতে বলল, অবশ্য তুই যাবি ভাকুই, আমি ছাড়া তোকে আর কেউ রাখবে নাকি? ফুঁসে উঠল চাঁদনি, তেতে যাওয়া কণ্ঠে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এমন ভুল ধারণা নিয়ে বসে আছো কেন তুমি? বাবাকে বললেই বাবা এসে আমাকে নিয়ে যাবে। আধারের কথা আমলে না নিয়ে বলল, বলবো আমি বাবাকে সব? মিথ্যুক একটা, ভালোবাসার মিথ্যে বুলি আওড়াচ্ছ, অথচ নিজের বান্ধবীকে কিচ্ছু বলতে পারো না। হাহ, বন্ধুত্ব শেষ করলেই কি সেটা শাস্তি হয়? সেটাই ওর জন্য সবচেয়ে বড় শাস্তি। খুব গুরুত্বপূর্ণ কিছু ওর কাছ থেকে কেড়ে নেয়া। বন্ধুত্বটুকু ওর কাছে খুব দামি ছিল রে। বাহ, খুব চেনো তাকে, ভালো। এবার আমাকে চিনবে তুমি। আজকের কথাগুলো খুব গায়ে লাগলো, বিশ্বাস করো। তোমার কথা হজম করে নিয়েছিলাম, কিন্তু এই যে সাবিহা আপু কোনো শাস্তিই পেল না, এই বিষয়টুকু হজম হলো না। আমি থাকবো না। থাকবি না তো জোর করে রাখবো। সবসময় জোর করতে পারো বলে টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছো।
কিন্তু এবার সেটা হবে না। আমি বাবাকে সব বলবো। তুমি সাবিহা আপুর থেকে গুরুত্বপূর্ণ কিছু কেড়ে নিল তো। আমি জানি না আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা, তবে আমি আর ফিরবো না। যদি সেটা সাবিহা আপুর শাস্তি হয়, এটা তোমার শাস্তি হবে। আধার চকিতে তাকালো। চাঁদনির চোখ মুখ সব সিরিয়াস। আধার ব্যগ্র স্বরে বলল, বেশি হয়ে যাচ্ছে চাঁদ। ফিরবি না মানে কি? তোকে ফিরতেই হবে। আমি ছাড়া বাকি সব রাস্তা তোর বন্ধ। আমার কাছে ফেরা ছাড়া অন্য কোনো উপায় নেই। বাবাকে বলবো আমি সব। কিভাবে কষ্ট দিয়েছো তুমি আমাকে। বলিস কিন্তু ছেড়ে যাস না। তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই চাস আমি মরে যাই? ইমোশনাল ব্ল্যাকমেল আর কত করবা। ব্ল্যাকমেল না, সত্যি বলছি। মরে যাব আমি। আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমাতে দেবে না। নাটক করবে না একদম, মিথ্যুক একটা। মৃত্যু এত সহজ নাকি? আরে যেদিন মরে যাব সেদিন বুঝবি। কাঁদবি আমার জন্য, কিন্তু আমি ফিরবো না। তখন বুঝবি আমার মূল্য। এখন বুঝতে পারছিস না? সহজলভ্য তো তোর কাছে, তাই